2018 সালে আপনারা সবাই জানেন যে সরকার একটি পরিপত্র জারি করেছিল কোটা বাতিল করে। অর্থাৎ ওই পরিপত্রের পরে দেশে আর কোনো কোটা ছিল না, এবং সেটিও করা হয়েছিল ছাত্রদেরই একাংশের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে। তারপরে একটি পর্যায়ে এসে মুক্তিযোদ্ধাদের সন্তানরা একত্রিত হয়ে হাইকোর্টে যেয়ে একটি রিট করে। এই রিটের পরে হাইকোর্ট কোটা বাতিলের যে পরিপত্র সেটি বাতিল করে দেয়, অর্থাৎ কোটা আবার পুনর্বহাল হয়ে গেল। এখন কোটা যখন পুনর্বহাল হলো তখন কিন্তু শুরু হলো প্রোটেস্টটা। আপনারা যদি খেয়াল করেন, তখন ছাত্রদের একাংশ আবার প্রোটেস্ট শুরু করলো যে ওই পরিপত্র পুনর্বহাল করতে, কোটা থাকতে পারবে না। এখন হাইকোর্ট যখন একটি রায় দেয়, এটা তো রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করা যায় না। আমরা ধরে নিয়েছি তারা রাস্তায় নেমেছে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, কিন্তু সরকার কিন্তু অ্যাটর্নি জেনারেলস অফিস আইনি লড়াইটা আবার করেছে। অর্থাৎ ছাত্রদের যে দাবি ছিল পরিপত্র পুনর্বহাল করা আর সরকারের যে কার্যক্রম, এটি কিন্তু একই জায়গায় ছিল, এখানে কোনো ডিফারেন্স ছিল না। সরকারি অ্যাপিল করে এই হাইকোর্টের রায় বাতিল করার জন্য আইনি লড়াই করছে ছাত্ররা যখন রাস্তায় আন্দোলন করছে। অর্থাৎ ছাত্ররা আন্দোলন করার আগেই কিন্তু সরকার এই আইনি লড়াইয়ে ঢুকে গেছে। সর্বোচ্চ আদালতে আপিল করে এই আইনি লড়াইয়ে সরকার ঢুকে গেছে। তো ছাত্ররা যেটা চাচ্ছে, সরকার সেই লড়াইটি করছে সর্বোচ্চ আদালতে, কোনো ডিফারেন্স নাই। কিন্তু তারপরও কেন এটিকে একটির পর একটি সংঘর্ষের দিকে নিয়ে যাওয়া হলো? আমরা কিন্তু বারেবার বললাম বিভিন্ন পর্যায়ে যে তোমরা ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈষম্যের বিরুদ্ধে। তোমরা ছাত্ররা মেধাকে অগ্রাধিকার দিতে চাও, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তারা যে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী বলেই তো উনি নারীদেরকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা পিছিয়ে ছিলেন বিভিন্ন সময়, তাদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। কাজে আমাদের অবস্থান বৈষম্য বিরোধী মেধার পক্ষে, তাদের অবস্থান বৈষম্য বিরোধী মেধার পক্ষে। তারা পরিপত্র পুনর্বহাল চাচ্ছে, আমরাও সেটা পুনর্বহালের জন্য সর্বোচ্চ আদালতে লড়াই করছি। কোনো পার্থক্য নাই। কিন্তু তাহলে এটি এই জায়গায় আসলো কেন? এইটি থেকে পরিষ্কার আরো হলো কেন এই জায়গায় আসলো, যখন আমরা অগ্নি সন্ত্রাস এবং সরাসরি জঙ্গি আক্রমণ দেখলাম, তখন বোঝা গেল এখানে সরকার এবং ছাত্রদের যে অবস্থান, তার বাইরে একটি তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। এই তৃতীয় পক্ষ অগ্নি সন্ত্রাস এবং জঙ্গি কায়দায় আক্রমণগুলি করছে। এবং ছাত্ররাও কিন্তু বলা শুরু করলো এই অগ্নি সন্ত্রাস, জঙ্গি আক্রমণ, সন্ত্রাস, সহিংসতা তারা করছে না, তারা নিন্দা জানিয়েছে। তারা স্বীকার করে নিল যে সহিংসতা, সন্ত্রাস হচ্ছে, একটি পক্ষ এটা করছে। আবার খেয়াল করে দেখুন, সরকার পক্ষ থেকে আমরা বলছি তৃতীয় পক্ষ সন্ত্রাস করছে, সহিংসতা করছে, ছাত্ররাও বলছে এই সন্ত্রাস, সহিংসতা আমরা করছি না। এখানেও আবার এগ্রিমেন্ট। খেয়াল করুন, প্রতিটি স্তরে ছাত্রদের দাবি, তাদের অবস্থান, সরকারের অবস্থান একই রকম, কোনো পার্থক্য নাই। ইভেন আজকেও কোনো পার্থক্য নাই। কিন্তু এই যে তৃতীয় পক্ষ একটা সংঘাতে পরিবেশ তৈরি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ছাত্ররা এই কথাও বলেছে, এই ছাত্ররা, যে তারা কারো রাজনৈতিক হাতিয়ারের, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চায় না। ছাত্ররা বলেছে, আমরা শুধু নয়। কাদের রাজনৈতিক যে উদ্দেশ্য হাসিলের হাতিয়ার, কাদের? এই জামাত এবং শিবির। এটা আজকে পরিষ্কার। আমি আজকে আপনাদের কতগুলো ছবি দেখাবো যেখানে আপনারা দেখবেন সিগনেচারগুলি, কিভাবে তারা আক্রমণগুলি করছে। আক্রমণগুলি কিন্তু র্যান্ডাম করছে না, প্ল্যান করে পরিকল্পিত আক্রমণ, ঠিক জঙ্গিরা যেভাবে করে। আপনি ডেটা সেন্টার জ্বালিয়ে দিচ্ছেন কেন? যাতে ইন্টারনেট বন্ধ থাকে, দেশ অচল হয়ে যায়। আপনি বিটিভি আক্রমণ করছেন, কেপিআই, এই ধরনের কেপিআই ইনস্টিটিউশন কারা আক্রমণ করে? বিটিভি ডিজি এখানে আছেন। যখন তারা আক্রমণ করেছে, ভিতর থেকে আমাকে ফোন দিয়েছেন, তাদের জীবন বিপন্নের মতন অবস্থায় পড়ে গেছে, কান্নাকাটি করছে, ভিতর থেকে সন্ত্রাসীরা ঢুকে পড়ছে। পুলিশ 50 জন সামনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকিয়ে রাখতে পারছে না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কিন্তু গুলি করার নির্দেশ দেন নাই, চরম ধৈর্য দেখিয়েছেন। পৃথিবীর যে কোনো দেশ হলে এই ধরনের কেপিআইকে যদি ভিতর ঢুকে আক্রমণ করত, গুলি করার একেবারে বাই ডিফল্ট নির্দেশ থাকতো। কিন্তু আমরা চরম ধৈর্য দেখিয়েছি, যার ফলে কি হয়েছে, তারা পুরো বিটিভিটাকে পুড়িয়ে দিতে পেরেছে। ডেটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে, বিটিভি পুড়িয়ে দিয়েছে, ঢাকা থেকে চিটং পর্যন্ত। বিটিসিএল এর যে ল্যান্ডলাইন, সেটা তারা জ্বালিয়ে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তারা জ্বালিয়ে দিয়েছে। বারেবার মহাখালীতে, এটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে, আমি বারেবার খবর নিচ্ছি, সেতু ভবন, আমাকে পুলিশ বলছে যে স্যার এই সেতু ভবনের উপর ওদের এত কিসের রাগ?
বারে বারে এখানে এসে আক্রমণ করছে। যতগুলো গাড়ি আছে 153টা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এই সেতু ভবন তো রিপ্রেজেন্ট করে পদ্মা সেতুকে, ন্যাশনাল প্রাইডকে, যেটা আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা এই পদ্মা সেতু নিজের টাকায় বানিয়েছি। এইটার প্রতি তাদের ক্ষোভ, তারা এসে এখানে আক্রমণ করছে। মেট্রো রেলের যতগুলো আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো সেগুলো তারা জ্বালিয়ে দিয়েছে। আজকে তো সাধারণ মানুষ মেট্রো রেলের বেনিফিশিয়ারি, তারা তো উপকারভোগী। তো যত উন্নয়ন যেখানে হয়েছে সেই জায়গাগুলোকে তারা কিন্তু আক্রমণ করেছে। কাজে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কোটার সংস্কারের যে আন্দোলন সেইখানে তো এই বিষয়টি আর থাকলো না। ছাত্রদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে এনগেজড হয়েছি, আলোচনা করেছি, তাদের দাবি নিয়েছি এবং শান্তিপূর্ণ সমাধানে এগুচ্ছি। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই যে তৃতীয় পক্ষ সন্ত্রাসী জামাত শিবির জঙ্গি, তারা যে জ্বালাও পোড়াও করছে, তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। এখন অনেকে বলছে যে এতগুলো হতাহত হয়েছে। আমি এখানে একটু বিনীতভাবে বলতে চাই, আপনাকে যখন আক্রমণ করা হবে, আপনি যখন আক্রান্ত হবেন, এই যে বিটিভিতে যে আক্রমণ করলো এতগুলো জঙ্গি, তো ভিতরে যারা ছিল, যাদের জীবন বিপন্ন হচ্ছে, তারা কি করবে? তারা কি আক্রান্ত হয়ে মার খেয়ে মরে যাবে, নাকি তারা ফাইট ব্যাক করবে? তা আপনি যখন আত্মরক্ষার জন্য ফাইট ব্যাক করবেন, পুলিশ বিজিবি পাঠাবেন, আক্রমণকারীকে ঠেকানোর চেষ্টা করবেন, তখন এখানে সংঘাত হবে, সংঘর্ষ হবে। সংঘর্ষ হলেই হতাহত হবে। তাহলে হতাহতের জন্য দায়ী কে? যে আক্রমণকারী সে, নাকি যে আক্রান্ত সে? আজকে আমার প্রশ্ন হচ্ছে, যারা অ্যাটাকার, যারা আক্রমণ করেছে, তার দায়। যতগুলো পত্রপত্রিকা হতাহতের খবর দিচ্ছে, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আক্রমণকারীকে দায় দিন। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে প্রোটেকশন দেয়া, সে তো আইন শৃঙ্খলা বাহিনীকে সামনে আনবেই। কিন্তু তারা যদি আক্রান্ত হয়, সংঘাত হলে হতাহত হবে, এটা তো স্বাভাবিক। আমি অনেকগুলো ছবি আপনাদের দেখাতে পারি, যেখানে আপনারা দেখবেন কিভাবে তারা জ্বালিয়ে পুড়িয়েছে বিগত কিছুদিন ধরে। এগুলো কি কোমলমতি ছাত্রদের করতে পারার কথা? দেখেন, সাধারণ নিরীহ মানুষকে পুলিশকে হত্যা করে বাসের মধ্যে ঝুলে রেখেছিল যীশু খ্রিস্টের মতন। এই ধরনের অপকর্ম এগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না। আওয়ামী লীগ কর্মীদের, ছাত্রলীগের ছেলেদের, ছাদ থেকে 5তলা ছাদ থেকে 15 জন ছেলেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। যারা পড়ার সময় রেলিং ধরে কোনো রকম ঝুলেছিল, উপর থেকে পাথর মেরেছে তাদের হাতে, যেন হাত ছেড়ে তারা নিচে পড়ে যায় এবং মারা যায়। একেবারে জঙ্গি কায়দায়, নির্বিচারে, অমানবিকভাবে তারা এই কাজগুলো করেছে। এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে জঙ্গি সিগনেচার আছে। প্রত্যেকটা প্রমাণ করে পিছন দিকে তারা এগুলো পরিকল্পনা করে এগুলো করেছে। আজকে সরকার যখন কারফিউ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নেমে যখন একটা শান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, খেয়াল করে দেখুন, ছাত্রদের সাথে কিন্তু আমাদের সমাধান হচ্ছে আলোচনার মাধ্যমে, শান্তিপূর্ণ উপায়ে। কারফিউ দেওয়া হয়েছে সন্ত্রাসীদের জন্য, সন্ত্রাসীদের দমন করার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী আজকে শক্তভাবে সেগুলো মোকাবেলা করবে। আমি দুঃখের সাথে বলতে চাই, আমি এই ছবিগুলো দেখাই আপনাদেরকে, আপনারা দেখুন, এরকম হাজার হাজার ছবি আছে। ঘন্টার পর ঘন্টা লাগবে যদি আপনাদের ছবি আর ভিডিওগুলি দেখায়, গোটা দেশে যে তাণ্ডব তারা চালিয়েছে। একই সাথে বলতে চাই, আমি আজকে কতগুলো ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম, কিছু ইকোনমিস্ট এবং আপনাদের ব্যবসায়ী কমিউনিটির কিছু লোকজন কানেক্টেড হয়ে তারা অভিযোগ করছেন খুবই স্বাভাবিকভাবে। কি অভিযোগ করছেন? ইন্টারনেট নাই, বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালানো যাচ্ছে না, আপনারা সমস্যায় পড়েছেন। খুবই সত্যি কথা। কিন্তু এটি আপনাদের অনুরোধ করব, আজকে কাদের জন্য, কাদের আক্রমণের জন্য, কাদের জঙ্গি আক্রমণের জন্য দেশ আজকে এই জায়গায় পড়লো, তাদের কথা একটু আপনারা বলবেন। কারা পুড়িয়ে দিয়েছে? এই যে আপনার পুরো ডেটা সেন্টার পুরালো, কেবল, আচ্ছা সাবমেরিন কেবল, তারপরে যেটা ফাইবার অপটিক্স কেবল, এটা তো মাটির নিচে থাকে, ফাইবার অপটিক্স কেবল। প্রশ্ন আসতে পারে, ফাইবার অপটিক্স কেবল কি করে পুরালো? ফাইবার অপটিক্স কেবল মাটির নিচে দিয়ে যায়, কোথাও কোথাও এটা উপর দিয়ে যায়, মাটির নিচে থাকতে পারে না। যতটুকু উপরে পেয়েছে অতটুকু পুড়িয়ে দিয়েছে ডিসকানেক্ট করার জন্য। তার মানে কি পরিমাণ সুচিন্তিতভাবে তারা এই কাজগুলো করেছে, যাতে দেশকে আজকে ডিসকানেক্ট করতে পারে পৃথিবী থেকে, ইন্টারনেট তারা অফ করে দিতে পারে, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতে পারে, ডেভেলপমেন্ট আটকে দিতে পারে। যেগুলো ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আর বাকি এগিয়ে যাওয়ার পথকে তারা রুদ্ধ করছে। কাজে আপনাদেরকে অনুরোধ করব যে এইগুলো নিয়ে আপনারা আপনাদের হতাশা এগুলো প্রকাশ করবেন, সরকারকে বলবেন, কিন্তু যারা দায়ী তাদের কথা বলবেন। আজকে তো পরিষ্কার কারা দায়ী, এই জামাত শিবির বিএনপি জঙ্গিরা দায়ী, তারাই তো পুড়িয়েছে। আপনারা টেলিভিশনে দেখেছেন না ওদের চেহারা, ওদের অ্যাপ্রোচ, ওদের এক্সপ্রেশন, ওদের ড্রেস আপ,
কোথাও আপনাদের মনে হয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা? পুরো বোঝা যাচ্ছে যে এটা একটা জঙ্গি দল আসছে, আক্রমণ করছে, আবার চলে যাচ্ছে। এবং এই ধরনের প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে। 9/11-এর সময় যেটি করলো আমেরিকাতে, এরাও কিন্তু ড্রাগ ছিল। এই ধরনের সিচুয়েশন তারা ক্রিয়েট করছে। এই জিনিসগুলো আপনাদের বলার চেষ্টা করলাম। এখানে অনেকগুলো ছবি আছে, আপনাদের এটা দিয়ে দিব। এখানে ছবির কোনো শেষ নাই। সর্বশেষ এতটুকু বলতে চাই, তারপরে একটি আমরা ভিডিও ছাড়বো 7 মিনিটের আপনাদের দেখার জন্য। সর্বশেষ এই বক্তব্যটি আমি দিতে চাই যে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহ জনগণের জানমাল ও সম্পদের রক্ষায় এই মুহূর্তে সচেষ্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে অপশক্তিকে সামান্যতম ছাড় দিবেন না। উনি শক্ত হাতের দমন করবেন। আমরা সবাই ওনার সাথে আছি।